সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে 25 অক্টোবর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে এবং এই পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণের আলোকে আমাদের পরবর্তীতে এই পরীক্ষার রেজাল্টের কাটমার্ক কত হতে পারে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রশ্নগুলো পড়ি, বুঝি এবং সে অনুসারে আমরা নির্ধারণ করব যে কাটমার্কটা কত হতে পারে। তো চলুন দেখা যাক। প্রথম প্রশ্ন ছিল যে সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের অনুপাত কত? তো এটা হবে 4:1:1। মানে একটি খাবারের প্লেটকে আপনি যদি 6 ভাগে ভাগ করেন, 4 ভাগে আপনার শর্করা, 1 ভাগ আমিষ, 1 ভাগ ফ্যাট জাতীয় খাবার থাকতে হবে। 2 নম্বর প্রশ্নে বলছে উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি আসলে তাকে কি বলে? তো এইটা হবে আপনার প্রোথেসিস বা আদি স্বরাগম। এই প্রশ্নটা আমি লাল রং করার একটা কারণ আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নটা কিন্তু সবাই পারে, কিন্তু এটার আদি স্বরগমের ইংরেজি যে প্রোথেসিস, এইটা বোঝা কিন্তু অনেক কঠিন বিষয়। তা আমার মনে হয় এই প্রশ্নটা আমরা কঠিন হিসাবে আইডেন্টিফাই করতে পারি, সেই হিসাবে আমরা বুঝতে পারবো যে ইন জেনারেল প্রশ্ন কতগুলো ছিল। 3 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? সফট সোপের অর্থ যে তোষামুদে করা, অর্থাৎ টু ফ্লাইটার ফর সেলফ ইন্টারেস্ট। 4 নম্বর প্রশ্নে বলছে যে চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? তাহলে 25 টাকা বাড়বে, সেটা 125 টাকাতে আপনার 25 টাকা কমাতে হবে, অর্থাৎ 20% কমালেই হবে। 5 ইফ ইউ কাউন্ট 1 to 100 হাউ মেনি 5s উইল পাস অন দ্য ওয়ে? মানে আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত গণনা করেন তাহলে কয়টা 5 পাওয়া যাবে আর কি। তো এইটা আপনার টোটাল 20টা হবে। এই যেখানে দেওয়া আছে আপনার 5, 15, 25, 35, 45, 50 থেকে শুরু করে টোটাল 20টা 5 থাকবে আর কি। যে এই প্রশ্নটাও কঠিন আছে, এটা সবাই ওইভাবে বুঝে উঠতে পারবে না, অনেকে 19টা 20টার কনফিউশনে ভুল করতে পারে। এরপরে আসি বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? যদিও বা এটা কনফিউজড প্রশ্ন। অনেক সময় দেখা যাচ্ছে স্টোরেজ কম্পিউটার, ইউনিভ্যাক, এনিয়াক এগুলো নিয়ে কনফিউশনে পড়ে। তো এটা এনিয়াক হবে যদিও বা, এটা অবশ্য কমন প্রশ্ন, বই থেকে আসছে। 4x² - 12x এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে? তো 4x² - 12x এটাকে আমরা পূর্ণবর্গ আকারে সাজাই, অর্থাৎ 2x² - 2 × 2x × 3 প্লাস a² - 2ab, এবার b² লিখলাম 3² অর্থাৎ 9 যোগ করলেই হচ্ছে। তারপরে বলছে দে রিটার্নড হোম আর্লিয়ার, হিয়ার আন্ডারলাইনড ওয়ার্ড ইজ অন। তারা বাড়ি ফিরে আসলো। কোথায় ফিরে আসলো? বাড়ি। তাহলে আমরা এটাকে যদি রিটার্নের অনুসারে ধরি, কোথায় অনুসারে অ্যাডভার্ব হবে, তাহলে উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে? এটা নিকৃষ্ট, অপমান, অপদস্থ এগুলো আছে। তো আপনার নিকৃষ্ট অর্থে ব্যবহৃত। এই প্রশ্নটাও কিন্তু কঠিন আছে যে এক্স্যাক্টলি সংকীর্ণতা, হীনতা না নিকৃষ্ট কোনটা বোঝাবে। 10 বলছি ইনসুলিন কি? ইনসুলিন একটা হরমোন যেটা রক্তে গ্লুকোজের মাত্রাকে কন্ট্রোল করতে সাহায্য করে। 11 তিনি ব্যাকরণে পণ্ডিত। এটা কোন ব্যাকরণটা কোন কারকে কোন বিভক্তি? এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, এটা বৈষয়িক আধার অধিকরণ। 12 বলছে তন্ডুল শব্দের অর্থ কি? চাল। 0.01 হোল স্কোয়ারের মান ভগ্নাংশ কোন ভগ্নাংশটির সমান আর কি। তো এখানে আমরা যদি দশমিক তুলে দিই তাহলে 1/100, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, আর 100-এর উপর স্কোয়ার দিলে 1/10,000 হবে। তো এই প্রশ্নটা অনেকের কাছে কঠিন আছে, তবে পারবে সবাই মোটামুটি। 14 বলছে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? এটা বগুড়ার মহাস্থানগড়। সে এমনভাবে কথা বলে যে সে সব জানে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্টলি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ? তো এইটা এমনভাবে অ্যাজ ইফ ব্যবহার করতে হবে, অর্থাৎ হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং।
তারপরে 16 বলছে উত্তর আমেরিকা থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে আপনার বেরিং প্রণালী। রাশিয়া আর আমেরিকা যে আলাস্কা এটাকে ডিসকানেক্ট করে ফেলছে। জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগরের সাথে আপনার কানেক্ট করেছে, এটা এশিয়া আর হচ্ছে না আফ্রিকা আর ইউরোপকে আলাদা করে ফেলছে। পক প্রণালী তো ভারত শ্রীলঙ্কাকে আলাদা করে ফেলছে। 17 বলছে রান অর ডাই, মেক ইট সিম্পল। আচ্ছা, তো এইটা বেবিচিকে আসছিল, এটা অনেক কঠিন প্রশ্ন। রান অর ডাই মানে ওকে অপশন দেওয়া হলো যে তুমি দৌড়াও অথবা তোমাকে মেরে ফেলা হবে। মানে তুমি যদি না দৌড়াও এখান থেকে তাহলে তুমি শেষ। তাহলে এইটা সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে একটা ভার্ব থাকবে, ইউ উইল ডাই, অর্থাৎ ইন কেস অফ ইউর ফেইলিওর টু রান ইউ উইল ডাই, তুমি যদি দৌড়াতে ব্যর্থ হও তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এই প্রশ্নটাও সবার অনেকের জন্য ট্রান্সফরমেশন হিসেবে কঠিন প্রশ্ন আছে। 18 বলছে দ্য সিনোনিম অফ বিজার। বিজার শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, স্ট্র্যাঞ্জ হবে, এটা অনেক কঠিন একটা প্রশ্ন। 19 বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 4 হলে লসাগু কত? একটা সংখ্যা যদি মানে আপনার 5:7 যদি অনুপাত হয়, তার মানে গসাগু তাদের সাথে গুণ হবে। তাহলে একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা হচ্ছে 4 7 28, তাহলে 20 আর 28-এর লসাগু হবে 140। 20 বলছে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? 20%। 21 হচ্ছে সন্দ্বীপ ইজ আ বিউটিফুল আইল্যান্ড, এইটা সন্দ্বীপের আগে কোনো আর্টিকেল বসবে না। 23 হচ্ছে সনেট 50 কার লেখা? এটা প্রমথ চৌধুরীর লেখা, এটা অনেক কঠিন একটা প্রশ্ন, যদি বা বিসিএসের প্রশ্ন আর কি। 23 বলছে শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ? প্রশ্ন বলেছে বিশেষণ, কিন্তু অপশনে দিয়ে রাখছে বিশেষ্য, এখানে বিশেষণ নাই, তো এটা বিশেষ্যই হবে। ভাববাচক বিশেষণ হচ্ছে খাওয়ার কাজ, ভোজন। 24 হচ্ছে প্রচ্ছন্ন শব্দের অর্থ কি? গোপন করা আর কি, বা গোপন। এ অনুপাত বি 3:5, এ অনুপাত সি 5:7 হলে বি অনুপাত সি এর মান কত? তাহলে আমরা প্রথমে এ অনুপাত বি 3:5, এটাকে বি অনুপাতে যদি লিখি তাহলে 5:3 হবে। আর এ অনুপাত সি হচ্ছে 5:7, তাহলে এটা আমাদের আড়াআড়ি হয়ে গেল। এখন আমরা এ বি সি যদি লিখি তাহলে হচ্ছে বি এ সি যদি আমরা লিখি তাহলে 5 5 25, 3 5 15, 3 7 21, তার মানে বি আর সির মান হচ্ছে 25:21। 26 বলছে বর্ণচোরা সমাসটি কোন সমাসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বর্ণ চুরি করে যে উপপদ তৎপুরুষ সমাস। 27 হচ্ছে রেয়ারলি সিন ফ্রম ওয়াটার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। তো এইটা রেয়ারলি শব্দটা অনলি, রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, এই শব্দগুলোকে ইনভার্সন ওয়ার্ড বলে। তো এটা যখন আপনার প্রথমে থাকে বাক্যে, তখন আপনার হচ্ছে সেন্টেন্সে এরপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট বসবে। তো এই জন্য হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব সামনে আসছে হচ্ছে আর স্পটেড ফক্স, এইটা হবে উত্তর। এই প্রশ্নটা অনেক কঠিন ছিল আর কি। নদী শিকস্তি কারা? যারা নদী ভাঙনের সর্বশান্ত জনগণ। 29 হচ্ছে হিস আউট ফর ইয়োর ব্লাড, এই বাক্যের সঠিক অনুবাদ কোনটা? এটা অনেক কঠিন অনুবাদ, সে তোমাকে আক্রমণ করতে প্রমিসড আর কি, প্রতিজ্ঞাবদ্ধ। 30 বলছে সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। 31 বলছে হাত ধুয়ে বসা, এর অর্থ কি? মানে কোনো দায় দায়িত্ব না রাখা, মানে একদম সাধু হয়ে যাওয়া। 32 বলছে হুইচ পিরিয়ড ইজ কনসিডার্ড রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832 সালে। সেই সময়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলারিজের লিরিক্যাল ব্যালেডস যখন প্রকাশ হলো, তখন থেকেই আপনার এই মানে রোমান্টিক পিরিয়ড শুরু হলো। 33 হচ্ছে হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর, এটাকে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে এটা হবে হি টোল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি। 34 হচ্ছে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এটা কার লেখা? এটা হেলাল হাফিজের একটা কবিতার লাইন। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। 35 হচ্ছে ইফ আই মিলোনিয়ার আই ড্যাশ হেল্পড এভরি ওর্থ কজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কার্ড রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, এই প্রশ্নটা আগেও এসেছে অনেকবার, তবে একটু প্যাটার্নটা চেঞ্জ আছে এবার। এই প্রশ্নটা অনেক কঠিন একটা প্রশ্ন, অনেকে বেশিরভাগই ভুল করে আসছেন। ইফ আই মিলোনিয়ার, এখন যদি আই ওয়ার মিলোনিয়ার হয় তাহলে আই উডের পরে ভার্বের বেস ফর্ম হবে হেল্প। তা আমাদের এখানে
ওয়ার উডকে ইউজ করতে পারছি না, কারণ হেল্পড আছে। তা আমরা এটা তখন থার্ড কন্ডিশনালে চলে যাব, অর্থাৎ আই হ্যাড বিন মিলোনিয়ার, আই উড হ্যাভ হেল্পড এভরি ওর্থ কসেস। তাহলে হেল্পটাও আমাদের মিলে যাচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপলে মিলে যাচ্ছে, আবার এদিকে হ্যাড বিন থাকলেও আমাদের মিলে যাচ্ছে। 36 বলছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এটা হবে হাইপোথিসিস, এটার প্লুরাল হবে হাইপোথিসেস। 37 হচ্ছে নত্যবিধান বাংলা কোন বানানোর ক্ষেত্রে প্রযোজ্য, মানে কোন শব্দের বানানোর ক্ষেত্রে, তৎসম শব্দে। বাহুতে ভর করে চলে যা, সেটা হচ্ছে ভুজঙ্গ। 39 হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ। 40 হচ্ছে সাইপ্রাসের মুদ্রার নাম কি, এটা হবে ইউরো। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, এটা হচ্ছে অ্যাকুইসেন্স, ACQUIESCENC, অ্যাকুইসেন্স। এই বানানটাও কঠিন আছে অনেক। তারপরে 42 বলছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে যে 4টা অপশন ছিল, আমরা জানি যে যদি দশমিককে রুট করেন তাহলে আরও বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে 1/3 হবে, এটা ক্ষুদ্রতম। 43টা হচ্ছে রহিম সাহেব ব্যাংকে 5,000 টাকা রাখলেন, ঠিক করলেন আগামী 6 বছর ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? 10% মানে 1 বছরে 500 টাকা মুনাফা, তাহলে 6 বছরে 3,000 টাকা মুনাফা হবে। 44 হচ্ছে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ইটসেলফ, এটা কে বলেছেন? এটা হচ্ছে অ্যারিস্টটলের কথা। এটা অনেক কঠিন একটা প্রশ্ন, বিশেষ থেকে দিয়েছে আর কি। তো এইগুলো সবাই এগুলো পারবে না, এই প্রশ্নগুলো। 45 এখানে অনেক কনফিউজড একটা প্রশ্ন আছে যে ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এটা অনেকের ভুল হতে পারে, কনফিউজড আছে আর কি। 46 বলছে জঙ্গল শব্দটি কোন ভাষার? ফার্সি। বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? ধরি বৃত্তের ব্যাস হচ্ছে 2r, 3 গুণ করলে হবে মানে ক্ষেত্রফল হবে πr²। এখন যদি 3 গুণ করেন তাহলে হবে 6r, ক্ষেত্রফল হবে হচ্ছে π3r², তাহলে 9πr² হলো। তাহলে কত গুণ বাড়লো? 9 গুণ। 48 বলছে ক্রীড়া ক্যাটাগরিতে 21শে পদক 2025 প্রাপ্ত হয়েছে, মানে কে আর কি, কোন দল? তো এইটা দেখেন, এটা কিন্তু 21শে পদকের ব্যাপার, মানে আজ থেকে 8-9 মাস আগের প্রশ্ন। তো এই প্রশ্নটা অনেকেই কনফিউজড আছে, জাতীয় নারী ফুটবল দল আর কি। তো এইটাও একটা কঠিন প্রশ্ন। 49 বলছে আমি কি ডরাই সখী ভিখারি রাঘব, এখানে রাঘব শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তো এখানে আমাদের এইটা অপাদান কারকে সপ্তম বিভক্তি হবে, কারণ হচ্ছে আপনার রাঘবের কাছ থেকে ভয়ের উৎপন্ন হচ্ছে। এবং 50 শেষে এসে বলছে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? এটা হচ্ছে মারিয়া করিনা মাচাদো, ভেনিজুয়েলার বিরোধী দলীয় মানে গণতান্ত্রিকামী নেত্রী। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান। তো কাটমার্কের বিষয়টা যদি আপনাদের এখন বলি, এখানে টোটাল 12টা প্রশ্ন ছিল, যেগুলো কোনো না কোনোভাবেই কনফিউজড। যারা অনেক ভালো প্রস্তুতি নিয়েছেন তারা পারতেও পারেন, নাও পারতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 36-37টা প্রশ্ন যারা ভালো প্রস্তুতি নেওয়া স্টুডেন্ট, যারা কনফিউশন ছাড়াই দাগাতে পারে, তারা এটা দাগায় আসবে। তো এরকমই কাটমার্ক আশেপাশে হবে, এর বাইরে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। আর যদি খুব আউটস্ট্যান্ডিং কিছু স্টুডেন্ট থেকে থাকে, যারা 50-এ 50 পাবে, 45 পাবে, 48 পাবে, এরকম বিভিন্ন নিউজ ফেসবুকে থাকে। তো এগুলো যারা লিখে তারা কেউ পরীক্ষা কখনো দেয় না, তারা বাইরে থেকে এগুলো কথাবার্তা বলে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা নিজেই বুঝতেছেন যে বিষয়গুলোকে আত্মস্থ করে সুন্দর করে পরীক্ষার হলে ডেলিভারি দিয়ে আসা, এটা অনেক বিশাল একটা ব্যাপার। তা আমার মনে হয় যে 36-37 মার্কের মধ্যে এটা থাকবে। যদি যারা খুবই ভালো, কম স্টুডেন্ট টিকায় সামান্য কিছু, তাহলে 40 মার্ক হতে পারে, আয়ের বেশি যাওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।